অ্যাকচুয়ালি আপনারা যদি সিরিয়াসলি যদি প্র্যাকটিস করেন তাহলে এর রেজাল্ট যে কত ভালো এটা ইউ ক্যানট ইমাজিন। আপনি ওই যে বলে না পাথরে ফুল ফোটানো যায়। কথাগুলো এমনি আসে নাই। পাথরেও ফুল ফোটানো যায়। হুম? তো এইজন্য হচ্ছে যে একটা অ্যাটিটিউড লাগবে আপনাদের। এই অ্যাটিটিউডটা দরকার এইজন্য যে বিকজ আপনি এমন একটা প্রফেশন বেছে নিতে যাচ্ছেন যেটার জন্য দরকার আসলে। আদারওয়াইজ কোন প্রোগ্রামারের জন্য আমি এটা বলতাম না। হুম? তো যাই হোক আমরা আম শুরু করি হচ্ছে একটু স্লাইডে যাই। আমরা রেকর্ড অন করেছি। তারপরে শেয়ার করি একটু। হুম। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। যারা নতুন জয়েন করেছেন গুগল ক্লাসরুমে কি লগইন করেছেন তো? জি 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 স্যার, লগ ইন করছি। আচ্ছা, ওরিয়েন্টেশন এর যে ভিডিওটি ছিল ওটা দেখছেন? ওইটা অর্ধেকটা দেখা হয়েছে, বাকি অর্ধেকটা দেখিনি আর কি আচ্ছা, স্যার। ওরিয়েন্টেশন মানে ভিডিও just- দেখে নিন কারণ ওখানে আমি সিলেবাস তারপর মার্ক স্কিম এগুলা নিয়েও গল্প করেছি। হ্যাঁ? জি স্যার, এরপরে জি ইয়েতে ক্লাসরুমে কিছু ডকুমেন্ট শেয়ার করা আছে। সেগুলো স্যার, একটু দেখে নিন। ওই ভিডিওটার সাথে মেলালে আপনার হয়ে যাবে। জি আচ্ছা। স্যার। তো আমরা স্যার আমি কোনো গুগল লিংকের লিংক পাইনি। কি পান নাই? আর যে লিংক ক্লাসটা যেখানে শেয়ার করা সেটার কোনো লিংক পাইনি আমি। তাই নাকি? আমি তো আচ্ছা আপনার কি হোয়াটসঅ্যাপ অ্যাড করা হয়েছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ গ্রুপে? হ্যাঁ স্যার আমি হ্যাঁ। কিন্তু নাই, লাস্টের দিন আমি আসলে ক্লাসে অনেকক্ষণ বসেছিলাম। ও হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু অ্যাড করে নিই। এখানে যে আমি শেয়ার করেছি ক্লাসরুম দেখছেন সমাপ্তি। স্যার আমি আসলে এটা পাচ্ছি না, মনে হয় আমি এর পরে জয়েন করেছি, এর জন্য এখন ওটা পাচ্ছি না আমি। এটাকে আমরা কপি করে আরেকবার আমি পেস্ট করে দিই। এবার পাচ্ছেন কিনা দেখেন তো। হ্যাঁ এখন পেয়েছি। স্যার এই লিংকটা গ্রুপ ডেসক্রিপশনে রেখে দিলে হয় না? কিসে দেখবো? হোয়াটসঅ্যাপের গ্রুপ ডেসক্রিপশনে রাখলে যে যখনই জয়েন করুক না কেন গ্রুপের উপরে ক্লিক করলে পেয়ে যাবে। আচ্ছা, তো আমি তো এত স্মার্ট না এই জন্য মনে হয় আর শুধু ওই যে সিটিএফএল জুন 24 এ ক্লিক করলেই ওইখানে অপশন চলে আসে। এই সিটিএফএল এর হ্যাঁ প্লিজ স্যার এখানে এখানে গিয়ে এই যে উপরে প্রথমে অ্যাড গ্রুপ ডেসক্রিপশন তার নিচে এখানে জি না? হ্যাঁ হ্যাঁ এখন ওইটাতে স্যার দিয়ে দিলে ও এখানে কয়টা দেওয়া যায়? স্যার আরো দিতে পারবেন স্যার, এখানে আপনি গুগল মিট লিংকও দিয়ে দিতে পারবেন, ক্লাসের লিংক। আচ্ছা ঠিক আছে। যে যখন ঢুকবে এখানে ক্লিক করলে সব পেয়ে যাবে। গাজীর অ্যাকাউন্ট আমার কাছে ছিল। জি স্যার। গাজী GHAI হ্যাঁ পেয়েছি। দেখেন অ্যাড করে দিচ্ছি আপনাকে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ওকে, তো আমরা
চ্যাপ্টার 1 এর 1.5 মানে পঞ্চম যে এজেন্ডা আছে সেটা নিয়ে শুরু করব, যেখানে বলা হচ্ছে স্যার এসেনশিয়ালি। স্যার এক মিনিট একটু এই বলেন। স্যার এমডির সাথে এই গল্প করতে যে আমি আইএসও 27001 এর এখন ইন্টারনাল অডিটর হয়েছি, এখন আর একটা বাড়তি ইয়া পড়ে গেছে ঘাড়ে ঘাড়ে। হ্যাঁ, দায়িত্ব পড়েছে, এটা কি ভালো লাগছে না খারাপ লাগছে? না না, ভালো লাগছে স্যার, হ্যাঁ, ওই যে দেখছি, অডিটর হিসাবে সবার এখন এটা মাতবরি মাথায়- করতে পারবেন না আর কি। হ্যাঁ ঠিক আছে। তো তাহলে আমরা বলছি এসেনশিয়াল স্কিলস এন্ড গুড প্র্যাকটিস ইন টেস্টিং। স্কিল বলতে কার? যারা টেস্টার, তাদের স্কিলটা কেমন হবে এবং তাদের গুড প্র্যাকটিস গুলো আসলে কেমন। তো আমরা যদি দেখি যে এই এজেন্ডা শেষ করার পরে আমরা যে জিনিসগুলো আমাদের জানতে হবে সেটা হলো যে স্কিল ইজ দ্য অ্যাবিলিটি টু ডু সামথিং ওয়েল দ্যাট কামস ফ্রম ওয়ান্স নলেজ, প্র্যাকটিস অ্যান্ড অ্যাপটিটিউডস। সো একজনের এটাকে এই তিনটা মিলে আমরা বলতে পারি তার হচ্ছে কম্পিটেন্সি। একটা টেস্টার যদি কম্পিটেন্ট হয় তার মানে হচ্ছে তার নলেজ আছে এবং তার স্কিল আছে এবং তার অ্যাটিটিউড আছে যদি থাকে, তাহলে তাকে আমরা বলি কম্পিটেন্ট ফর দ্য টেস্টার। হ্যাঁ, এই প্রফেশনের জন্য সে কম্পিটেন্ট। সো আপনার যদি এই নলেজ থাকে মানে আপনি সার্টিফাইড হয়েছেন কিন্তু আপনি প্র্যাকটিস করছেন না, তার মানে হচ্ছে আপনি না প্র্যাকটিস করা পর্যন্ত আপনি কষ্ট হবে। এবং আপনার যদি ভালো না লাগে মানে আপনার অ্যাটিটিউড নাই, তাহলে আসলে আপনাকে দিয়ে আমরা কোনোভাবেই কাজ আদায় করে নিতে পারবো না। সেই তিনটা জিনিসই ইম্পর্টেন্ট। তো এই তিনটা জিনিসকে যদি আমি আপনার ভিতরে ইনস্টল করতে চাই, তো এর ভিতর নলেজটা সহজ, কারণ নলেজে তো কন্টেন্ট আছে, আপনি কন্টেন্টটা জানলেন। প্র্যাকটিস হচ্ছে অ্যাপ্লিকেশন করার মতো স্কোপ দরকার। আর তৃতীয়টা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার যদি ইচ্ছা না থাকে, আপনার যদি ওই প্রফেশনটাকে যদি অনার না করেন, আপনি যদি কোনো একটা প্রফেশন যেখানে কাজ করছেন সেটাকে যদি আপনি ইয়ে না দেন, কি বলে আপনাকে, ওইরকম ইবাদতের মতো, আসলে আপনি ওখানে সম্মান যদি না করেন, এটাকে যদি ঠিক মতো যত্ন না করেন, তাহলে আসলে আপনার কম্পিটেন্সি নিয়ে প্রশ্ন আসবে। Good testers should possess some essential skills to do their job well. তার মানে এই স্কিলস গুলা, এসেনশিয়াল স্কিলস গুলা থাকায় লাগবে। Good testers should be effective team player and should be able to perform testing on different levels of test independence. কিন্তু কি বললো লাস্টের লাইনটা, যে আপনার টিম প্লেয়ার হওয়া লাগবে। কিন্তু আপনি খুব অনেক বড় প্রফেসর হয়ে গেছেন বা অনেক কিছু জানেন, আপনি যদি টিমের সাথে যদি এই অর্কেস্ট্রা তৈরি না হয়, আপনার যদি টিমের সাথে যেন টিমের যে ভেলোসিটি বা টিমের যে থিম এটার সাথে যদি আপনি না যান, তাহলে আসলে আপনি ভালো ইয়ে হতে পারবেন না, আপনাকে দিয়ে আসলে খুব ভালো কিছু বের করা সম্ভব না। আপনি অনেক বড় ইঞ্জিনিয়ার কিন্তু টিম প্লেয়ার না, আপনাকে যত বড় স্কিলই থাক না কেন আপনাকে বড় কোনো কোম্পানি নিবে না তাকে। হ্যাঁ, সো ইভেন গুগলে বলা আছে আপনি কি টিম প্লেয়ার, তাহলে আসেন, আদারওয়াইজ গুগলে চান্স দেয় না ইন্টারভিউতে, আপনি যত বড়ই স্কিল হোক না কেন। শুড বি এবল টু পারফর্ম টেস্টিং অন ডিফারেন্ট লেভেল অফ টেস্ট ইন্ডিপেন্ডেন্স। তার মানে বিভিন্ন ধরনের টেস্ট ইন্ডিপেন্ডেন্স যেটা বললো সেটা হচ্ছে টেস্টিং একটা ডিফারেন্ট স্টেটে বা একটা ডিফারেন্ট দূরত্বে থেকে আসলে টেস্ট করতে হয়। যেমন ইন্ডিপেন্ডেন্স বলতে বোঝায় যে একজন টেস্টার কি বায়াসড না হয়ে মানে আনবায়াসড অবস্থায় কি টেস্ট করতে পারছে, তাহলে আমরা বলবো যে সে ইন্ডিপেন্ডেন্ট টেস্টার। ইন্ডিপেন্ডেন্ট টেস্টার বলতে আমি বলতে চাচ্ছি না যে সে ফ্রিল্যান্সার, এসব না। আমি বলতে চাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে সে যেন কোনো রকম কোনো কারো কাছ দ্বারা বায়াসড না হয়। যেমন ধরেন যারা অডিটরে কি বায়াস হয়? জি স্যার, হইতে পারে। হতে পারে। তার মানে যে হতে পারে মানে কি জানেন, তার মানে হচ্ছে তার ভিতরে সমস্যা আছে। মানে বায়াস, অডিটর বায়াস হইলেই স্যার সেখানে করাপশন থাকবে। হ্যাঁ, তারপর করাপশন হওয়ার জন্য বায়াসড হয়। জি জি।
আনবায়াসড যদি কোনো মানুষ হয় তাহলে দেখবেন যে খুব ভালো জাজমেন্ট করতে পারে সে। হ্যাঁ, খুব সৎ লোকরা সাধারণত এই আনবায়াসড অবস্থায় থাকতে পারে রিয়েল লাইফে প্র্যাকটিক্যালি। আমার একজন পরিচিত আম, সচিব আছেন, উনি রিটায়ারমেন্টে গেছেন। উনি ছিল মেহেরপুরের এসডিও, অনেক আগে, আমার ছোটবেলায় দেখছি আমি। উনি কখনো কারো কাছ থেকে এক কাপ চাও খায় নাই, বিকজ কারো কাছে যদি চা খেত সে তার অনুরোধ রাখতে হতো, যেহেতু সরকারি কর্মকর্তা, এই জন্য কখনো এক কাপ চাও খায় নাই। এবং মেহেরপুরে ওনার যে এখন তো ডিসির যে বাংলো বা যে বাসভবন, সেটাই ছিল আসলে এসডিওর বাসভবন। ওখানে আমি গেছি। তো ওনার যে নিজস্ব যে সমস্ত ফার্নিচার আছে যেগুলো আসলে মুভ করে নিয়ে, সরকারি ফার্নিচার গুলো তো রেখে আসতে হয়, ওনার নিজস্ব ফার্নিচার সেই সময়কার, আমি কোন সময়কার কথা বলছি, এটা ধরেন 78-79 সালের দিকের কথা বলছি। সেই ফার্নিচার আমি মতিঝিলের ওনার সরকারি বাসা, উনি যখন সচিব ছিল, সেটা গিয়ে আমি দেখছি। মানে বুঝছেন, সেই বেতের সোফা, চিন্তা করতে পারেন একজন সচিব। সো এই যে ইন্ডিপেন্ডেন্ট টেস্টার, ঠিক এরকম একটা রোল আপনার থাকা উচিত, যেখানে আপনি কোনো কিছু যেন আপনাকে বায়াসড করতে না পারে। আপনি বায়াস বলতে বোঝাচ্ছে এরকম যে আপনি ওদের সাথে একেবারেই সম্পর্কহীন হয়ে যাওয়ার কথা বলছি না। মানে আপনি যখন টেস্টার, তখন যেন কারো আবেগ অনুভূতি বা কোনো রকমের আহ হিংসা, রাগ, হ্যাঁ, তা এই সমস্ত কিছু যেন আপনাকে মানে আপনার আপনার প্রফেশন থেকে যেন কোনোভাবেই হ্যাম্পার না করতে পারে। এই জিনিসটা হচ্ছে আনবায়াসড ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং কে মিন করে। একটা ডিফারেন্ট একটা চোখ দিয়ে, থার্ড আই দিয়ে দেখার মতো অ্যাবিলিটি। যেমন ক্রিকেট খেলায় যখন কোনো বল বা যখন কি বলে ব্যাট করার সময় যদি বলটা এমন জায়গায় পড়ে যে আম্পায়ার ঠিক মতো বুঝতেছে না এটা কি 6 হলো না 4 হলো, হ্যাঁ, তখন কি করে থার্ড আম্পায়ার, তাই না, ক্যামেরা ক্লোজ করে দেখে, বারবার দেখে যে আসলে কোন সময়, বা যে হয়তো ওই সময় ক্যাচ ধরেছে, ধরে ওই পাশে পড়ে গেছে, হ্যাঁ, ক্যাচ কি বলে বলটা ক্যাচ করার সাথে সাথে যদি ওই পাশে পড়ে যায়, সে বুঝতে পারে না যে পাটা আসলে কোন জায়গায় লেগেছিল, তখন সে অনেক মানে থার্ড আই দিয়ে দেখে। ঠিক এরকম যখন কোনো টেস্টার টেস্ট করে, ডেভেলপার সে বানিয়েছে, তার একটা আহ ভীষণ বায়াসনেস কাজ করে ডেভেলপারদের, কারণ সে বানিয়েছে। যেমন একজন ডাক্তার তার নিজের সন্তানের অপারেশন করতে পারে না, কারণ সে বায়াস থাকে। হ্যাঁ, অন্যজনের তো ঠিকই একদম কেটে ফেড়ে আচ্ছা মতো যা খুশি তাই করে ফেলতে পারে, কোনো রকম আবেগ কাজ করে না, কিন্তু নিজের ছেলের ব্যাপারে আবেগ কাজ করে। ঠিক এরকম একজন প্রোগ্রামার তার সফটওয়্যারে সে নিজে ভুল ধরতে পারে না। একজন একজন প্যারেন্ট তার বাচ্চার ভুল ত্রুটি অতটা দেখতে পায় না যেটা বাইরের লোক দেখতে পায়, তাই না? তো ঠিক এরকম প্রোগ্রামার বায়াসড হবে, আপনার কি বলে ডেভেলপাররা বায়াসড হবে, আপনার ক্লায়েন্টও বায়াসড হবে, কিন্তু আপনার এমন একটা রোল, আপনাকে আনবায়াসড অবস্থায় থাকতে হবে। আপনার জাস্টিফিকেশনটা ওরকম হতে হবে যেন কোনোভাবেই আপনার ইমোশনাল না হয়ে যান, যে আপনার ওকে দেখতে ভাল লাগে এই জন্য মার্ক বেশি দিয়ে দেবেন, এরকম না। এরকম টিচাররা করে, তাই না নুসরাত? যাকে পছন্দ তাকে বেশি মার্ক দিয়ে দেয়। স্যার স্যার আমি করি না, বাট বাকি টিচারদেরটা বলতে পারবো না। কিন্তু নুসরাত যখন স্টুডেন্ট ছিল তখন কি অন্য টিচার করতো? স্যার কিছু মানুষজন ছিল এরকম টাইপের। করতো, আমি জানি। তবে নুসরাত মনে হয় আমার ক্লাস পাইনি, তাই না? না স্যার, আমি আপনার ক্লাস পাই নাই, বাট আমি আপনাকে স্যার আগে থেকে চিনি আর কি, আপনার নাম শুনছি অনেক আমি। হুম হুম। নুসরাতের কোন মানে অ্যাডমিশন নিয়েছিল কোন সেমিস্টারে? স্যার আমি হচ্ছে আপনার 2018 এর স্প্রিং এ। ও আচ্ছা আচ্ছা, আমি তো 20 তে বের হয়ে গেলাম। জি স্যার। হুম। সো এখন নুসরাতই হচ্ছে ওই ইউনিভার্সিটির টিচার, তাই তো? ওকে, তাহলে আমরা আমরা ক্লিয়ার, তাই না? ফার্স্ট যে স্লাইডটা আমরা দেখলাম,
সো আমরা এখানে ৩ টা এজেন্ডা আছে আবার এই অংশটুকুর ভিতরে। সেটা হচ্ছে 1.5.1 এই যে নাম্বারগুলা না 1.5.1, 1.5.2 দেন 3 এগুলা কিন্তু বলা হয় এলো। এলো মানে হচ্ছে লার্নিং অবজেক্টিভ নাম্বার। এটা কিন্তু সিলেবাসেও আছে। এবং ওইখানে যে মার্কিং যে স্কিমটা আছে, মার্কিংটা কোয়েশ্চেনের যে অ্যালোকেশন গুলা সেগুলো কিন্তু এভাবে লেখা আছে। যে 1.1, 1.5, 0.1 এখান থেকে কি কয়টা কোয়েশ্চেন আসতে পারে? এটা বলা আছে এবং ওই এটা কিন্তু আমি শেয়ার করে রেখেছি, হ্যাঁ? আচ্ছা। তো ১ম টা কি বলছে? জেনেরিক স্কিল রিকোয়ার্ড ফর টেস্টার্স। ২ নম্বর বলছে হোল টিম অ্যাপ্রোচ। তার মানে আপনাকে টিম প্লেয়ার হওয়া লাগবে। হোল টিম অ্যাপ্রোচ। আপনি একার কোনো কাজ না সফটওয়্যার তৈরি করা। টেস্টিং আসলে একার কাজ না। দেন ইন্ডিপেন্ডেন্স অফ টেস্টিং। তো আমরা যদি একেবারে উপর থেকে যদি দেখি, মানে একটা ডিফারেন্ট পারসেপশন থেকে যদি দেখি, ডেভেলপার অ্যান্ড টেস্টার্স ২ টা রোলই তো হচ্ছে আমাদের অর্গানাইজেশনে কাজ করে। যদি বিজনেস রিপ্রেজেন্টেটিভ আলাদা একটা জায়গা থেকে আসে। বাট আমরা প্যারালাল এই আমরা কাজ করি ডেভেলপার অ্যান্ড টেস্টার। এই ২ জনের যে মানসিক অবস্থা সেটা যদি আমরা একটু একদম উপর থেকে দেখি, কনটেক্সট ডায়াগ্রাম অনুসারে উপর থেকে যদি দেখি কেমন লাগবে দেখি আমরা। একজন ডেভেলপার আপনি চিন্তা করেন তো একজন ডেভেলপারকে আপনি ব্যবচ্ছেদ করছেন। মানে তার মেন্টাল স্ট্রাকচারটা কেমন? বলছে ইমপ্লিমেন্ট রিকোয়ারমেন্টস তার মানে কাস্টমারের যে রিকোয়ারমেন্টস বা ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টস তারা এটাকে ইমপ্লিমেন্ট করে, হ্যাঁ? আমি জাস্ট ১ মিনিট একটু ফোনটা ধরে নিই।
সরি, আমি একটা বেশি গুরুত্বপূর্ণ কাজ বলে ফোনটা ধরলাম। মানে এমন একটা সিদ্ধান্ত নিয়েছি আমি, আপনাদের বলি একটু। সেটা হচ্ছে যে আমার ছেলের বিয়ের জন্য আহ, গত গতকালকে মেয়ে দেখতে গেছিলাম, বুঝতে পারলেন? ছেলে কিন্তু আবার ইউনিভার্সিটিতে পড়ে এখনো, 3rd ইয়ারে। কিন্তু ছেলে আমাকে এসে বললো, অ্যাপ্রোচ করলো এমন ভাবে, আমি আর না করতে পারি নাই, যে ঠিক আছে চলো। দেখতে গিয়ে পছন্দ হয়ে আংটি পরাই দিয়ে চলে আসছে। এই সামনের মাসে বিয়ে। বিআই ফোন করছিল আমাকে অনুষ্ঠানের এই সমস্ত বিষয়ের জন্য। হুম, আচ্ছা, যাই হোক, রিলেশন স্যার, শ্বশুর হয়ে যাচ্ছেন। হ্যাঁ বেশ দ্রুত হয়ে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, সো আমরা কি দাওয়াত পাচ্ছি তাহলে? ইনশাল্লাহ, আল্লাহ যদি করেন অবশ্যই, ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে কাস্টমারের রিকোয়ারমেন্টস বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস ইমপ্লিমেন্ট করে। দেখেন, এই যে কথাটা, এই একটা দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডের মধ্যে এক ধরনের আছে, কন্ট্রিবিউশন ভাব, যে আমরা করতেছি, আমরা ইমপ্লিমেন্ট করেছি, তাই না? এই কাজটা কে করেছে? আমরা করেছি। এই যে একটা অহংকার, অহংকার বলবো না ঠিক, এটা হচ্ছে একটা ওনারশিপ, হ্যাঁ, বা এটা নেওয়ার একটা মানসিকতা হচ্ছে ডেভেলপারদের থাকে। টেস্টার কি বলছে? টেস্টার বলছে, ও আমরা প্ল্যান করি টেস্ট অ্যাক্টিভিটিকে। এটার মধ্যে কোনো ওনারশিপ বা কোনো কিছু নাই, যে প্রোডাক্টের একটা ওনারশিপ নাই, কিন্তু কথার মধ্যে আছে? নাই। ডেভেলপার স্ট্রাকচার, এদের মেন্টাল স্ট্রাকচারটা হচ্ছে ডেভেলপার স্ট্রাকচার। মানে কি? ডেভেলপাররা কেমন ভাবে চিন্তা করে? ডেভেলপাররা খুব লজিক্যাল চিন্তা করতে হয়, তাই না? অ্যালগোরিদমিক চিন্তা ভাবনা, হ্যাঁ, ম্যাথমেটিক্যাল চিন্তা ভাবনা, এই সমস্ত মেন্টাল স্ট্রাকচারটা থাকে ডেভেলপারদের। টেস্টারদের এরকম কিছু নাই, তারা শুধু ডিজাইন করে টেস্ট কেস, নাম খুব ভালো ডিজাইন করছে, টেস্ট কেস ডিজাইন করে। আসলে টেস্ট কেস ডিজাইন করা মানে হচ্ছে, যা দিয়ে আমরা টেস্ট করব, মানে সফটওয়্যারটাকে টেস্ট করব, সেই সফটওয়্যারটা কিন্তু টেস্টাররা বানাচ্ছে না, সফটওয়্যারটাকে ভালো করে টেস্ট করার জন্য ওই জিনিসগুলো বানাচ্ছে, যেটাকে টেস্ট আর্টিফ্যাক্ট বলা হয়। হ্যাঁ, আমি টেস্ট করার জন্য একটা কিছু বানালাম। হ্যাঁ, যেমন ধরেন একটা বিল্ডিং বানানোর সময় যে আমরা ওই শাটার মাটার দিয়ে রাখি না, বাঁশ টাস দিয়ে ধরে রাখার জন্য, তাই না? ছাদ ঢালাই দেওয়ার জন্য দিয়ে রাখি। ওই জিনিস কি থাকবে? ঢালাই যখন শেষ হয়ে যাবে, বিল্ডিং শেষ, ওইগুলা সব ফেলে দেয়। ঠিক ওরকম টেস্ট কেস মেস সব ফেলে দেবে, কিন্তু রাখবে না। রাখবে কোনটা? সফটওয়্যারটা। ডিজাইন এন্ড প্রোগ্রাম দ্য সফটওয়্যার। তার মানে ডেভেলপাররা সফটওয়্যারের ডিজাইন এন্ড কোড করছে, তাই না? আর টেস্টাররা কি করছে? টেস্টাররা করছে ইজ কনসার্ন অনলি উইথ ফাইন্ডিং ডিফেক্টস। সে শুধু ডিফেক্ট খুঁজে বেড়ায়, আর কোনো কাজই নাই তার। চিন্তা ভাবনার মধ্যে খালি ডিফেক্ট খোঁজা। দেখেন তো, এদের কাজটা মনে হচ্ছে একটু কনস্ট্রাকটিভ না? ডেভেলপারদের কাজ, যে আমরা সফটওয়্যার ডিজাইন করছি, কোড করছি। আর টেস্টাররা কি করছে? খালি ছিদ্রান্বেষী, তা অন্যজনের ভুল ধরার জন্য শকুনের মতো তাকায় থাকে। এরকম একটা ফিলিং না? দেখেন, অনলি কনসার্ন, হ্যাঁ, উইথ ফাইন্ডিং ডিফেক্টস, তাই না? এটা অনেক বেশি নেগেটিভ কথা হয়ে গেল না? যে শুধুমাত্র এছাড়া কিছু দেখে না। গরু কখন মরবে এছাড়া ওই শকুনে কিছু দেখে বলেন? দেখে না। আচ্ছা, ক্রিয়েটিং এ প্রোডাক্ট ইজ হিজ সাকসেস, একদম ফাইনাল সার্টিফিকেট পেয়ে গেল সে। কিরকম? যে আমি এই প্রোডাক্ট আমার তৈরি করা। হুম, নুসরাত হয়তো জানে না যে ড্যাফোডিলের সিস্টেম, ড্যাফোডিলের যত সফটওয়্যার আছে সেটা আমার করা। নুসরাত এটা জানে না, তাই না? জি স্যার। হুম, আচ্ছা। টেস্টার কি বলছে? ফাইন্ডিং অ্যান এরর মেড বাই ডেভেলপার ইজ হিজ সাকসেস। দেখেন তো কত খারাপ কথা। ডেভেলপার একটা ভুল করবে, আর সেই ভুলটাকে আমি খুঁজে দেব, আর সেটা আমার সফলতা। মানে অন্য কেউ ভুল করুক, সেটা তাকিয়ে থাকে যে কখন ভুল করবে, তাহলে আমার সফলতা আসবে। এরকম একটা মেন্টাল স্ট্রাকচার দেখেন তো
টেস্টারদের স্ট্রাকচারটা টোটালি নেগেটিভ না? খেয়াল করে দেখছেন? আর ডেভেলপারদের খুবই কনস্ট্রাকটিভ মনে হচ্ছে। হুম? এক লোক ওই এক এলাকায় যে তাকে বলতো খুঁতিস্ট। খুঁতিস্ট মানে হচ্ছে খুঁত ধরার উস্তাদ। এমন হ্যাঁ, ইস্ট লাগাই দিছে খুঁতের সাথে। ওইখানে ওই এলাকায় যদি কোনো বাড়িতে বিয়ে হয়, নতুন বউ আসলে তার একটা অ্যাসিড টেস্ট হচ্ছে সে রান্না করবে বউটা আর এলাকার লোকজনকে তো দাওয়াত দেবে, তার ভিতর সেই লোক থাকতেই হবে যে হচ্ছে খুঁতিস্ট। তো মানে এমন কোনো বাড়িতে বউ আসে না আর সে রান্না করে তাকে স্যাটিসফাই করতে পেরেছে। হ্যাঁ, তো কারেন্টলি যে বউটা এসছে সে রান্না করে নিয়ে আসছে সব খাবার খেয়ে টেয়ে সে কোনো খুঁত ধরতে পারছে না, এত ভালো হয়েছে রান্না। হুম, কিন্তু তার অভ্যাস স্বভাববশত সে বলল কি জানেন, ডিফেক্ট রিপোর্ট করছে এভাবে যে লবণ যদি আর একটু বেশি হতো তাহলে মাটি হয়ে যেত। মানে যদি হতো, এখন কিন্তু হয় নাই। তো তার মানে দেখেন তা এই কথাটা কেন বলল সে? সে তো কখনো কোনো খাবারের প্রশংসা করে নাই। অভ্যাস হয়ে গেছে। ভুল ধরাটাই তার অভ্যাস। হ্যাঁ? এইরকম একটা টেস্টারের মাইন্ডসেট নিয়ে যদি আপনি টেস্টার হতে চান, তাহলে আপনাকে কি বলা হবে জানেন? ডেভেলপার আপনাদের পিছনে যে সমস্ত শব্দ চয়ন করে রেখেছে তার ভিতরে মজার কিছু শব্দ আছে। যেমন বলবে যে, "ইস! এই লোকটার চেহারা দেখলাম আজকের দিনটাই খারাপ যাবে।" বুঝতে পেরেছেন? আবার কেউ বলবে ডেভিলস অ্যাডভোকেট। আপনি চিন্তা করতে পারেন যে এরকম একটা ব্যক্তিত্ব নিয়ে আপনার বেঁচে থাকবেন কি করে আপনি? এবং আপনার এই অভ্যাস, অন্যজনের ভুল ধরার অভ্যাস, সেটা বাসাতেও পৌঁছায় যাবে। বাসার লোকজনেরও ভুল ধরা শুরু করবেন। ওই ট্রাফিক পুলিশের মতো। হুম? তো এই যে অভ্যাস, এই অভ্যাসটা থেকে বাঁচাতে হবে নিজেকে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ভুল ধরার জন্য টেস্টার না, এই জিনিসটা বুঝতে হবে। তাহলে কিসের জন্য টেস্টার? তাহলে ভুল ধরবো না তো কি করব? বলছে সরি, বলছে কি the perception is wrong. এতক্ষণ যা বললাম সব পুরাটাই ভুল কথা। এরকম না টেস্টার। টেস্টিং is a constructive activity as well. টেস্টিং কিন্তু কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি। So it aims eliminating defect from a product. এর উদ্দেশ্য হচ্ছে যে সে প্রোডাক্ট থেকে ডিফেক্ট এলিমিনেট করবে। অন্যজনের ভুল ধরে ডিফেক্ট এলিমিনেট করবে তা বলে নাই কিন্তু। এখানে বলছে ডিফেক্ট এলিমিনেট করতে হবে। এটা ভুল ধরে হোক আর না ধরে হোক। ভুল করতে দিয়ে হোক, করতে দিয়ে যদি আমি ভুল ধরি তাহলে এটা ক্রুয়েলটি প্রকাশ পায়। কিন্তু আমি যদি এমনভাবে হেল্প করি যে তারা ভুল করবে না, তাহলে সেটা হবে কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি। সো আমরা কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটির দিকে আসলে যাওয়া উচিত একজন টেস্টার। পার্সোনাল অ্যাট্রিবিউটস অফ এ গুড টেস্টার। একজন টেস্টার তার কেমন মানসিকতা তার থাকা উচিত? মানসিক যে সমস্ত গুণাবলী, মানবীয় যে সমস্ত গুণাবলী থাকা দরকার একজন টেস্টার হিসাবে, সেগুলো হচ্ছে এই: থরনেস, কেয়ারফুলনেস, কিউরিসিটি, অ্যাটেনশন টু ডিটেল অ্যান্ড বিং মেথডিক্যাল। অনেকগুলো শব্দ বলে দিচ্ছে। থরনেস হতে হবে আপনাকে, মানে খুব ওভারলুক করে চলে যাবেন না। হ্যাঁ, কোনো কিছু হচ্ছে অনেক ডিটেইলে আসলে কাজ করতে হয়। অনেক ডিটেইলে চিন্তা করতে হয়। অল্প একটু ডেভিয়েশন দেখলে যেন আপনার মনে হয় যে আচ্ছা, এতটুকু কৌণিক ব্যবধান যদি হয়, যেটা চোখে দেখার মতো না। কিন্তু এই ২ টা রেখাকে যদি আমি টেনে নিয়ে যাই ১০ কিলোমিটার দূরে, তখন গিয়ে কতটুকু ডেভিয়েশন দেখা যাবে? এই জিনিসটা ভাবতে হবে। যে যত বেশি জ্ঞানী সে তত বেশি দূরে চিন্তা করতে পারে। হ্যাঁ, আপনি ১ বছর পরে কি হবে এটা যদি এখন থেকে ভাবেন, তাহলে আপনাকে বলা হবে জ্ঞানী। আর আপনি যদি
আজকে কি হবে সেটুকু ভাবেন, তাহলে পশু শ্রেণীর মধ্যে পড়বেন আপনি, যে এখন আমি কি খাবো। আর যে 5 বছর পরের কথা ভাবতে পারে সে আরেকটু বেশি জ্ঞানী। যে 100 বছর পরে কি হবে জাতির, সেটা নিয়ে এখন ভাবতে পারে, সে আরো বেশি জ্ঞানী, তাই না? আর যে মৃত্যুর পরে কি হবে সেটা নিয়ে ভাবতে পারে, সে তত বেশি জ্ঞানী। তাই তো? আচ্ছা। কেয়ারফুলনেস হতে হবে আপনাকে। কেয়ারলেস হওয়া যাবে না। কিউরিসিটি থাকা লাগবে। অনুসন্ধিৎসু দৃষ্টি থাকা লাগবে আসলে, যদি টেস্টার হতে চান। মনে করেন যে একটা যারা ডিটেকটিভ ব্রাঞ্চের লোক বা তারা, তাদের মধ্যে কিউরিসিটি নাই, হবে ও ডিটেকটিভ হবে? কোনো কিছু দেখলে সে যেন অঙ্ক কষতে পারে। দেখলে যেন ডেভিয়েশনটা চোখে যেন ধরা পড়ে। হ্যাঁ? কোনো একটা ইনকনসিস্টেন্ট বা কোনো একটা আ আ ভুল কিছু বা কোনো একটা আম আ ইয়ে যদি থাকে, মানে মিলছে না ঠিক মতো। এর জন্য আপনার চোখে যেন পড়ে, এরকম চোখ তৈরি হওয়া। এর মানে কি? চোখটা কখন তৈরি হয় জানেন? যেমন একটা বাচ্চার কোনো সমস্যা হলে মায়ের চোখে যেভাবে পড়ে অন্য কারো চোখে এতটা পড়ে না। এর মানে কি? কেয়ারফুলনেস। আপনি ততটাই কেয়ার করেন। অনেক এমপ্লয়ির চোখে পড়বে না যেটা মালিকের চোখে পড়ে। কেন বলেন তো? কারণ তার কোম্পানি তো। সে যতটুকু কেয়ার করে একজন এমপ্লয়িকে তো অতটা কেয়ার করবে? করবে না। বা টেস্টার হিসেবে আপনাকে ওই জিনিসটা আপনি আসলে এমপ্লয়ির মতো চিন্তা করতে গেলে হবে না। বিং মেথডিক্যাল। মেথডিক্যাল মানে পদ্ধতিগতভাবে যেন আপনি কাজ করতে পারেন। হ্যাঁ? শুধু শর্টকাট মারলে হবে না, বা মেথডিক্যাল মানে স্টেপস গুলা যেন ঠিক মতো হয়। যেটাকে বলে এসওপি। হ্যাঁ? এসওপি মানে কি? স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। এসওপি। এটা মেথডিক্যাল হতে হবে আপনাকে। যে কোনো একটা কাজের পদ্ধতি যেন আপনি বলে দিতে পারেন। সবাই যেন একইভাবে করে। হুম? টু কম্প্রিহেন্ড দ্য প্র্যাকটিক্যাল সিনারিও অফ দ্য কাস্টমার। আচ্ছা, কাস্টমার কি চায় বলেন তো? কাস্টমার যখন একটা কোম্পানিতে আ কোনো কিছু চায় আসলে, কি চায়? সফটওয়্যার চায়? তার ভাই স্যার কোন একটা সমস্যার সমাধান চায়, হ্যাঁ, সলিউশন চায় আসলে। সলিউশন। সলিউশন চায়। আর এই সলিউশনটা যখন চায়, খুঁজে, তখন আমরা যে সমস্ত সফটওয়্যার বানায় রাখি, আমরা সেগুলা গচিয়ে দিতে চাই তাদেরকে, না? গচিয়ে দিতে চাই না আমরা? আমি কত সালে বলবো এটা, আম সম্ভবত ১৭ সালের দিকে, ১৭, হ্যাঁ, এরকম সময়। নর্থ সাউথ ইউনিভার্সিটি তাদের এডুকেশন সিস্টেম তৈরি করার জন্য একটা টেন্ডার দিয়েছিল। তো সেই টেন্ডারে আমি পার্টিসিপেট করেছিলাম ড্যাফোডিল থেকে। যেহেতু ইউনিভার্সিটির সলিউশন আমার করা আছে, এবং নর্থ সাউথ এর আগে, টেন্ডারের আগে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর আমার এই সফটওয়্যারটা দেখার জন্য ৩ বার আসছে। ড্যাফোডিল একবার আসছে, বেসিসের একটা প্রোগ্রামে এসেছে। এসে বারবার ওই আমাদের সফটওয়্যারটা দেখতো তারা। দেখতো মানে কি, আসলে বোঝার চেষ্টা করতো। এবং তারা, আমি বুঝতে পারছিলাম যে মোটিভ হচ্ছে তারা নিজেরা বানাতে চায়। কিন্তু কেমনে করবে বুঝতে পারছে না। তো এইজন্য আ আচ্ছা। তো ওই আ প্রি-বিড মিটিং আমি গিয়েছিলাম। প্রি-বিড মিটিং বলা হয় এটাকে। কোন একটা টেন্ডার দেওয়ার আগে আ যারা ভেন্ডর হবে, মানে আমি এজ এ ভেন্ডর হিসেবে গেছিলাম। ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড এর পক্ষ থেকে। ইউনিভার্সিটি তো আর সফটওয়্যার বিক্রি করতে পারে না। তো ওখানে আমি একটু জ্যামে পড়ে গেছিলাম, একটু দেরি হয়ে গেছিল, যার জন্য পিছনের রোতে বসার সুযোগ পেয়েছিলাম আমি। মানে সবাই তো আগে চলে গেছে, আমি একটু লেট করে ফেলছি। তো গিয়ে দেখি যে বেশ একটু কথাবার্তা চলছে। কম্পিউটার সায়েন্স এর আ হেড স্যার বসে আছে, প্রফেসর কি যেন ভুলে গেছি। সাদা দাড়ি, হ্যাঁ? উনার নর্থ সাউথ ইউনিভার্সিটি। তো
আমি বুঝলাম যে বিভিন্ন ভেন্ডর তাদেরকে বলতেছে যে আপনাদের পরামর্শ দিচ্ছে, পরামর্শটা কেমন? কেউ বলতেছে আপনাদের আসলে ডাটা সেন্টার লাগবে আগে। হ্যাঁ, তা আমি বুঝছি ওরা ডাটা সেন্টার বেচে। হ্যাঁ, একজন বলল যে যেকোনো অর্গানাইজেশন সফটওয়্যার যদি ইউজ করতে হয়, আসলে আগে শুরু করতে হয় HR সফটওয়্যার দিয়ে। তখন আমি বুঝলাম যে এরা HR সফটওয়্যার বিক্রি করতে আসছে। হ্যাঁ? তো এরকম বিভিন্ন জন যাদের যা আছে সেটা নিয়ে আসলে পরামর্শ দিয়ে যাচ্ছে। পরামর্শের ঠেলায় প্রফেসর এমন বিরক্ত হইছে। তো উনি বিরক্তের ভাষাটা এভাবে বলছে। আপনারা থামেন। ভাত চেনেন ভাত? সবাই তো চুপ হয়ে গেছে তখন। বলছে স্টুডেন্টরা টাকা দেয় না, সেই টাকা দিয়ে আমরা ভাত কিনে খাই। মানে আমাদেরকে বেতন দেয় আর আমরা সেটা নিয়ে ভাত কিনে খাই। তো ওই স্টুডেন্টদের জন্য আমাকে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম লাগবে। ওটা কি আছে আপনাদের? মানে কি পরিমাণ বিরক্ত হলে এই কথাটা বলে আপনি চিন্তা করে দেখেন। বড়, বড় কোম্পানি গেছে বাংলাদেশে। তখন সব চুপ আর কেউ কথা বলে না। তা আমি পিছন থেকে হাত তুললাম। যেই হাত তুলছি মনে হলো যে অনেকে আমার দিকে তাকিয়ে বিরক্ত। ইভেন নর্থ সাউথ ইউনিভার্সিটির আইটি ডিপার্টমেন্টের হেড বলতেছে, আমি আমার সফটওয়্যার নিয়ে কথা বলার আগেই বলছে আপনাদের সফটওয়্যার কতগুলো সার্ভারে চলে? তা আমি বললাম দ্যাট ডাজন্ট ম্যাটার। সার্ভার কয়টাতে চলে সেটা হচ্ছে আইটি ডিপার্টমেন্টের যারা হার্ডওয়্যার নেটওয়ার্ক দেখে তারা জানে। তো সোফার আমি জানি যে এটা ৩টা না ৪টা সার্ভার ইউজ করি আমরা। ব্লেড সার্ভার। জানেন আমাদের এখানে ২০ কোটি টাকার সার্ভার আছে। আমি বললাম থাকতে পারে আপনাদের। আমাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। তখন প্রফেসর বলল যে বলেন আপনি। তখন আমি বললাম যে 2008 থেকে এই ড্যাফোডিল ইউনিভার্সিটিতে টোটাল অটোমেশন চলছে। এখন আমাদের ২৫,০০০ স্টুডেন্ট এনরোলড স্টিল চলছে একই সফটওয়্যার দিয়ে আমরা। হুম? তো আমি কেন এই গল্পটা বললাম আপনাদের, আপনারা এই ২য় যে পয়েন্টটা কাস্টমারের প্র্যাকটিক্যাল সিনারিও যদি না বুঝতে পারেন, তাহলে আপনারা উল্টাপাল্টা এরকম সফটওয়্যার বিক্রি করার ধান্দায় থাকবেন। কিন্তু অ্যাজ এ টেস্টার হিসাবে আপনাকে এটাকে কম্প্রিহেন্ড করা জানতে হবে যে আসলে তার পেইনটা কোথায়? কাস্টমারের পেইনটা কোথায়? এই পেইনটা যদি আপনি না বুঝতে পারেন, আর বোঝার জন্য যে শব্দটা তারা বেছে নিয়েছে সেটা হচ্ছে কম্প্রিহেন্ড করা। কম্প্রিহেন্ড মানে কি? আন্ডারস্ট্যান্ড বলে নাই। কম্প্রিহেন্ড করতে বলেছে। কম্প্রিহেনশন। আমরা ছোটবেলায় যে কম্প্রিহেনশন দিত, আ লিখতে হতো ইংলিশ গ্রামারে। হুম? একটা গল্পকে ছোট করা। প্রেসির মতো কম্প্রিহেনশন। হ্যাঁ? তো কম্প্রিহেনশন মানে হচ্ছে আ শুধু বুঝতে পারলে হবে না। এটা সুন্দর একটা বাংলা আছে। এটা যে হৃদয়ঙ্গম করা। মা যেমন তার সন্তানকে বুঝতে পারে, আপনাকেও সেরকম করে কাস্টমারের অবস্থাটা, তার প্র্যাকটিক্যাল সিনারিওটা বুঝতে হবে অ্যাজ এ টেস্টার হিসেবে। তাহলেই একমাত্র আপনি তার কোয়ালিটিটা এনশিওর করতে পারেন কাস্টমারের মনের মতো করে। কথাটা বুঝতে পেরেছেন? জি স্যার। ৩ নম্বর পয়েন্ট। টু বি এবল টু অ্যানালাইজ দ্য স্ট্রাকচার অফ দ্য টেস্ট। এটা খুব সাধারণ কথা। এটা হচ্ছে তার স্কিল। যেমন ওই বিষয়ের ডোমেইন নলেজ থাকা লাগবে, টেকনিক্যাল নলেজও থাকা লাগবে। হ্যাঁ? যাতে করে আপনি যা টেস্ট করছেন সেইটাকে এনালাইসিস করে তার স্ট্রাকচারটা ভালো করে বুঝতে হবে। যেমন আপনি যারা নতুন ঢাকা শহরে আসে গ্রাম থেকে, এসেই খুঁজে পায় না কোন দিক থেকে কিভাবে যাবে বিভিন্ন জন জিজ্ঞেস করতে হয় না? আমি যখন ১ম ঢাকায় আসি, ১ম বলতে অ্যাকচুয়ালি পড়াশোনা করার জন্য চলে আসি যখন, তখন হচ্ছে এটা ছিল ৮৯ সাল। হুম? তখন এসে আমি আগে ওই যে একটা ডায়েরি কিনলাম। ডায়েরির পিছনে আ একটা ঢাকার ম্যাপ ছিল। ওইটা দেখে পুরা স্ট্রাকচারটা বুঝলাম যে ও ঢাকা শহর হচ্ছে এরকম, এই যে উত্তর দিকে ময়মনসিংহ, পশ্চিম দিকে হচ্ছে আমাদের কি বলে ফরিদপুর-টরিদপুর এগুলো আছে, মানিকগঞ্জ।
দক্ষিণ দিক হচ্ছে কেরানীগঞ্জ, বরিশাল, এইসব দিক। এই যে ম্যাপটা আমি করলাম না, আমি এখন আর কখনোই আমি কাউকে জিজ্ঞাসা করিনি যে এই অমুক জায়গায় যেতে হলে কোন দিকে যেতে হবে, কারণ আমি টোটাল স্ট্রাকচারটা আমার মাথার মধ্যে চলে আসছে তখন। সো একজন টেস্টারকে, যে সফটওয়্যার প্রোডাক্ট আপনি টেস্ট করতে যাচ্ছেন, সেই জিনিস সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তাহলে ইউ ক্যানট বি আ টেস্টার অফ দ্যাট সফটওয়্যার। ফর এক্সাম্পল, আপনি ধরেন টেস্টার হয়েছেন, কিন্তু আপনি কোন একটা স্পেসিফিক প্রোগ্রামের বা সফটওয়্যারের ডোমেন নলেজ আপনার কাছে নাই, তাহলে আপনি কিভাবে এনশিওর করবেন যে কাস্টমার কি চাই আর সেটাকে আপনি এনশিওর করবেন? সম্ভব এটা? হু ক্যান টেস্ট? এই প্রশ্ন করেছিলাম প্রথম দিন বা দ্বিতীয় দিন। হু ক্যান টেস্ট? দেখে নতুন মানুষজন বলতে পারে কিনা। স্যার টেস্টাররাই তো টেস্ট করবে স্যার। টেস্টার কারা, মানে টেস্টার কে হতে পারে? স্যার যারা ওই সফটওয়্যারটা ডেভেলপ করবে আর কি, হ্যাঁ, ওদের ওদের যে ত্রুটিগুলো আছে সেগুলো ধরবে, তারাই তো টেস্টার। না সেটা তার জন্য কি যোগ্যতা লাগবে? টেস্টিং রিলেটেড যে বিষয়গুলো আছে সবগুলোর সম্বন্ধে ভালো নলেজ থাকতে হবে স্যার। তারপর অ্যাকচুয়ালি আমি একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে আসে, অ্যান্সারটা অনেকেই জানে যারা আগে ক্লাস করেছে। আপনি শুধু তখনই টেস্টার হতে পারেন যে বানিয়েছে তার থেকে যদি বেশি জানেন আপনি, এটা সত্য স্যার। আদারওয়াইজ আপনি টেস্টার হতে পারবেন না। আমি একটা জিনিস বানিয়ে আপনাকে কেন দেখাবো আপনি যদি আমার থেকে কম জানেন, তাই না? জি স্যার। স্টুডেন্টদের পরীক্ষার খাতা টিচাররা দেখে কেন? কম জানে বলে টিচার? না স্যার, টিচাররা বেশি জানে, এই জন্যই স্টুডেন্টের বেশি জানে। হ্যাঁ, সেই জন্য হ্যাঁ বলেন। স্যার এই অনেকটা মনে হয় আমাদের অডিটরের মতো। একটা জিনিস যদি ভুল ধরতে হয় তাহলে অডিটরের কিন্তু ওই বিষয়ে ভালো নলেজ থাকতে হয় আর কি, আদারওয়াইজ সে ভুল ধরতে পারবে নলেজ না। থাকতে হয়। হুম, তবে আমরা আমরা আরেকটু একটু এই ব্যাপারটাকে আরেকটু এনহ্যান্স করে বলবো যে আপনি যখন তার থেকে বেশি জানবেন তখন শুধু ভুল ধরা না, তাকে গাইডও করতে পারবেন, জি স্যার। তাই না? শিক্ষকরা শুধু ভুল ধরার জন্য জি খাতা স্যার। দেখে খালি মার্ক কেটে দেওয়ার জন্য শিক্ষক না, তারা তাকে গাইডও করতে পারে। শিক্ষকরা স্টুডেন্টকে গাইড করতে পারে যে না তুমি এইভাবে করো। হ্যাঁ, ঠিক সেরকম টেস্টার ডেভেলপারদের থেকে যদি বেশি জানে তাহলে ডেভেলপারদেরকে সে গাইড করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ ডেভেলপার যদি কোনো ভুল করে বসে তাহলে সেটা খুব সহজেই দেখতে পায়। হ্যাঁ, একজন স্টুডেন্ট পরীক্ষা দিয়ে শেষ করার পর অনেকবার রিভিশন দেয়, এখনো টাইম আছে, রিভিশন দেয়, দিয়ে 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 যা জমা দিছে। টিচার খাতা দেখতে গিয়ে ঠিক করে ভুলের জায়গায় কলমটা দাঁড়িয়ে যায় কেন? টিচারের কলম দাঁড়িয়ে যায় স্টুডেন্টের ভুল যেখানে লিখছে সে লাইন অটোমেটিক, বিকজ অফ এক্সপিরিয়েন্স। স্যার ওনা হ্যাঁ হ্যাঁ ধরতে পারে যে খাতা দেখতে দেখতে বুঝতে পারে যে স্টুডেন্টরা আসলে কোন জায়গায় ভুল করে। ভুল করতে পারে, প্যাটার্নটা কি। হ্যাঁ, যেমন আমরা জি আমরা স্যার। আমরা আমরা জানি যে টিনেজাররা কি কি ধরনের ভুল করতে পারে, তাই না? জি স্যার। কারণ আমরা এক্সপেরিয়েন্স হয়ে গেছি তাদের থেকে, বা আমিও ওই বয়সও পার করে আসছি। আচ্ছা, তাহলে 3 নম্বর পয়েন্ট বোঝা গেছে না? 4 নম্বর পয়েন্টে আসি এবার। টু ডিসকভার ডিটেইলস। সো ডিসকভার করা জানতে হবে ডিটেইলসে, মানে ডিপ ডাউন কর। একটা আপনি দেখলেন উপরে ডিফেক্ট পেয়েছেন, কিন্তু না ওইটুকু সন্তুষ্ট থাকা যাবে না, আরো ভিতরে ঢুকেন, দেখি তো রুট কজ অ্যানালাইসিস করে আসি।
কেন ভুলটা হচ্ছে বা ভুলের প্যাটার্নটা কেমন, হ্যাঁ, হোয়ার ফেইলিওর মাইট শো, কোথায় ভুল হতে পারে। এই ডিটেইলটা ভালো করে যদি একবার জানেন আপনি, তাহলে দেখবেন যে এরকম ধরনের প্যাটার্ন গুলা খুব সহজেই চোখে পড়বে। হ্যাঁ, যেটাকে হিউরিস্টিক নলেজ বলে, হিউরিস্টিক চোখ একটা, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স চোখ। হ্যাঁ, সেই চোখ দিয়ে কোথায় সাধারণত ভুল করতে পারে মানুষ, টিনেজাররা কোন কোন জায়গায় ভুল করে ফেলতে পারে বাপ মা জানে, তাই না? এই জন্য ওদেরকে আরো বেশি করে প্রোটেকশনের ব্যবস্থা করে। স্কেপটিসিজম হ্যান্ড হ্যাজ ক্রিটিক্যাল আই, হ্যাঁ, একটা সন্দেহপ্রবণ বা অনুসন্ধিৎসু দৃষ্টি থাকা লাগবে, চিলের মতো দৃষ্টি, শকুনের মতো না, কিন্তু শকুনের মতো দৃষ্টিটা খারাপ। এন্ড হ্যাজ ক্রিটিক্যাল আই, ক্রিটিক্যাল আই বলতে কি বোঝাচ্ছে এখানে? খুব জটিল চোখ না, ভুরু কুঁচকে তাকাবে না, তার কোনো একটা বিষয় দেখলে সে অনেক কিছু ভেবে অনেক জিস্ট বের করে ফেলতে পারে, এরকম ধরনের দৃষ্টিকোণ। এখানে ক্রিটিক্যাল আই বলতে বোঝাচ্ছে এরকম দৃষ্টিকোণটা এমন হওয়া লাগবে, তার পার্সপেক্টিভটা এমন হওয়া লাগবে, সে যেন এরকম অনুসন্ধিৎসু দৃষ্টি থেকে অনেক কিছু বের করে ফেলতে পারে, যেমন শার্লক হোমস। হ্যাঁ, শার্লক হোমসের চোখ, যদিও শার্লক হোমস কোনো একটা একটা ইমাজিনারি একটা ক্যারেক্টার, তাই না? শার্লক হোমস যে লিখেছে আমার মনে হয় সে নিজেকেই শার্লক হোমস হিসাবে মনে করতো, তাই না? আমাদের হুমায়ুন আহমেদ নিজেকে কি মনে করতো বলেন তো? হিমু স্যার। হ্যাঁ, হিমু মনে করতো, এবং হিমু নামটা হুমায়ুন আহমেদ থেকে এসেছে, হুমায়ুন থেকে হিমু করে ফেলেছে, সে নিজেকে এইভাবে চিন্তা করতো। টেস্ট অবজেক্ট সর্ট বলে কন্টেন্ট ডিফেক্টস, ইউ জাস্ট হ্যাভ টু ফাইন্ড দেম। কতটা কনফিডেন্ট না? টেস্ট অবজেক্টের মধ্যে ডিফেক্ট থাকবেই, আমাদের কাজ শুধু খুঁজে বের করা। কেন বলেন তো এতটা কনফিডেন্ট? হুম, কেন এতটা কনফিডেন্ট বলেন তো হয় মানুষ? হুম, বলতে পারলেন না কেউ? এর সহজ অ্যান্সার জানেন এটা? হুম, কি বললেন? থাকে মানে কাজ করতে গেলে বা কোনো কিছু করতে গেলে কোনো না কোনো দিকে ভুল থাকেই স্যার। মানে হিরো ছাড়া তো কিছু বানানো সম্ভব না তো স্যার। মজার ব্যাপার হচ্ছে আপনি খুব লাইনেই ব্যাট চালাইছেন, কিন্তু বলটাকে আর একটু ভালো করে মারতে গেলে একদম পারফেক্টলি যেটা মারতে হয় সেটা হচ্ছে টু আর ইজ হিউম্যান, তাই না? টু আর ইজ হিউম্যান বলা হয়, মানুষ মাত্রই ভুল। জি স্যার। এটা হচ্ছে একেবারে জি। এটা কি বলবো, এটা হচ্ছে যে চিরন্তন সত্যর মধ্যে একটা বলে না, যে মানুষ মাত্রই ভুল করবে, কারণ মানুষকে ভুল স্যার। করার প্রবণতা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে। মানে কি এটা গেলে জি স্যার, ভুল না করলে তো মহামানব হয়ে না না, যেতাম। মহামানবেও ভুল করে, মানুষেরকে আল্লাহ তাআলা ভুল করার প্রবণতা দিয়ে সৃষ্টি করেছেন, এটাকে বলে হিউম্যান ফ্যালিবিলিটি, যে মানুষকে ভুল করবে এই প্রবণতা দিয়েই আল্লাহ সৃষ্টি করেছে। পৃথিবীতে এমন কোন মানুষ আসে নাই বা আসবেও না যিনি ভুল করেন নাই, তবে নবী রাসূলরা ভুল করলে আল্লাহ সংশোধন করে দিয়েছে। হ্যাঁ,
সংশোধন করে, আমাদেরও সংশোধন করে দেয়, আমরা চোখ দিয়ে দেখতে পাই না এই জন্য। কিন্তু ভুল করতেই হবে। দেখেন আল্লাহ তাআলা প্রথমেই মানুষ সৃষ্টি করে রাখলো কোথায়? ডেস্টিনেশনে। তার মানে দেখেন আল্লাহর প্রক্রিয়াটা বুঝছেন? আল্লাহর প্রক্রিয়াটা হচ্ছে আপনি শেষ দেখে শুরু করেন কাজ। শেষটাকে টার্গেট করেন। কোনটা? জান্নাত। তো শেষে যে কাজটা আপনি, এইজন্য আমি কোন বই পড়লে শেষের পাতাটা আগে পড়ি। কারণ শেষে কি ঘটবে আমি আগে জানি না। এত পেন নেওয়ার দরকার নাই আমার। বুঝতে পারছেন? শেষের পাতাটা আপনি আগে পড়ে নেবেন। আল্লাহ তাআলা ঠিক ওই পদ্ধতিতেই আমাদেরকে তৈরি করেছে। একটু গবেষণা করলে বুঝতে পারবেন। কি করলো? বেশি দিন লাগে নাই। কতদিন আমি জানি না। আদম আলাইহিস সালামকে বিবি হাওয়াকে রাখলো জান্নাতে। এবং বলে দিল, দেখো শয়তান তোমার প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু। চিহ্নিত করে দিয়েছে। যে তোমাদের ব্যাপারে হিংসা করে আমার কথা অমান্য করেছে। ওটা তো চাক্ষুষ তাদের সামনে হয়েছে। জানো? আর বলে দিচ্ছে দেখো এই গাছের কাছে নিকটে যাও না। কত কিন্তু সে পরিষ্কার, ভুলটাই করলো। হ্যাঁ, কত পরিষ্কার ইনস্ট্রাকশন এবং আর কারো হেল্প কোনো কিছু প্ররোচিত দরকার নাই। যা প্রকাশ্য শত্রু বলল তারই প্ররোচনা পড়ে গেল। এই জন্য বলা হয় হিউম্যান ফ্যালিবিলিটি, মানে হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা ভুল করার প্রবণতা দিয়ে সৃষ্টি করেছেন। বুঝতে পেরেছেন? সো এই পয়েন্টটা এই জন্য বলছে টেস্ট অবজেক্টের মধ্যে ভুল থাকবে। আপনি হয়তো ভুল ধরতে পারছেন না, মানে কি জানেন? আপনার চোখ নাই। আপনার অত জ্ঞান নাই, এইজন্য ভুল ধরতে পারছেন না। আপনার টেস্ট কেস হয়তো অতটা ভালো না, অত রোবাস্ট হয় না, অতটা এলাবোরেট হয় না, অতটা পিন পয়েন্ট হয় না, যার জন্য আপনি হয়তো খুঁজে পাচ্ছেন না। কিন্তু আপনার থেকে আরো এক্সপেরিয়েন্স কোন টেস্টারকে ওটা দেখালেই দেখবেন যে কত রকমের ভুল ধরতে পারবে। আমার কাছে, আমি যখন ড্যাফোডিলে ছিলাম, আমার কাছে অ্যাপোলো হসপিটালের হেড অফ আইটি আসছিল চেন্নাই থেকে। সামহাউ আমরা ওই যে একটা হসপিটালের জন্য সফটওয়্যার তৈরি করছিলাম ড্যাফোডিলে, কিডনি ফাউন্ডেশনের জন্য সফটওয়্যার তৈরি করেছিলাম আমরা। তো ওনার সাথে আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট একটা মিটিং সেট করে দিছিল আমার সাথে, যাতে করে উনি আমাকে গাইড করতে পারে একটু। কারণ অ্যাপোলো হসপিটালের চেইন হসপিটাল বিভিন্ন জায়গায় আছে, বাংলাদেশে ঢাকাতেও আছে। এইটার পুরো সফটওয়্যার সিস্টেমটা হচ্ছে তাদের বানানো। তো প্রথম মিটিং এই আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কি ইউএস ফেডারেল হেলথের কি একটা কমপ্লায়েন্স বলে, এটা কি অ্যাপ্লাই করেছেন? আমি তো জীবনেও নাম শুনি নাই। তো আমি বললাম কি জিনিস একটু বোঝাই দেন। তো বলল যে আপনার ডেটা কি এনক্রিপ্টেড, মানে প্রথম বলছে আপনার ডেটাবেজে কি ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর কোয়েরি চালাতে পারে, মানে দেখতে পায় ডাটা। হ্যাঁ, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর তো ফুল অ্যাক্সেস থাকে, ডিবি অ্যাক্সেস, সে তো যা খুশি তাই করতে পারে। তো আমাকে বললো যে হবে না, তাহলে এই সফটওয়্যার ইউএস এর মার্কেটে নিতে পারবেন না। আমার মানে কি, তাহলে কি করতে হবে? ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর যদি ডেটা অ্যাক্সেস করতে না পারে, তাহলে আমি বাধা দেবো কি করে তাকে? বলে বাধা দেওয়া লাগবে না, পার্সোনাল ইনফরমেশন এইটা কেউই দেখতে পাবে না তার অনুমতি ছাড়া, অ্যাডমিনিস্ট্রেটরও না। দেন বলে ইউ হ্যাভ টু এনক্রিপ্ট ইচ অ্যান্ড এভরি ফিল্ড ইন দ্য ডেটাবেস। আমরা যেন পাসওয়ার্ড এনক্রিপ্ট করে রাখি, ওরকম প্রত্যেকটা ফিল্ডের ভ্যালু এনক্রিপ্ট করে রাখতে হবে, যাতে করে সে কোয়েরি করলে যেন গার্বেজ ছাড়া কিছু দেখবে না। আর শুধুমাত্র ওই সফটওয়্যার দিয়ে রান করলে তখন দেখা যাবে। আর সফটওয়্যারে রান করলে এই যখনই ওই রেকর্ডটা আসতে যাবে, তখন বলবে যে তোমার পেশেন্টের কাছ থেকে একটা কি নাও, তাহলেই তুমি দেখতে পাবা। মানে কোনো ডাক্তার তো দেখা লাগবে, তাই না? ওই সময় পেশেন্টের অনুমতি নিলে, অনুমতি বলতে যে বলবে যে তোমার পেশেন্টে তোমার একটা কি আছে সেটা একটু দাও, তাহলে আমি এখানে খুঁজতে পারবো। একটা পিন ধরেন, সেই পিনটা প্রতিবারই দিয়ে দেখতে হবে। মানে ডাক্তারও পেশেন্টের অনুমতি ছাড়া অন্য কোনো ডাক্তারও যেন এরকম করে না দেখতে পায়। বুঝতে পেরেছেন? সো আপনি
স্যার বলেন। স্যার মানে এমনি একটা ছোট টেকনিক্যাল প্রশ্ন আর কি, ওই যে মানে এটা তো প্রত্যেকটা পেশেন্টের তাইলে হচ্ছে গিয়ে একটা আইডি দিয়ে ডিটেক্ট করতেছে না, ওই আইডিটা তো অন্তত হচ্ছে গিয়ে দেখতে পারার কথা নাকি? হ্যাঁ, আইডি তো আর ব্যক্তিগত ইনফরমেশন না। ব্যক্তিগত ইনফরমেশন গুলো জাস্ট হচ্ছে গিয়ে ওই আইডির এগেইনস্টে হচ্ছে গিয়ে আমি যখন কোয়েরি করতেছি তখন তো আমি আইডি দিয়ে করতেছি, তাই না? সেটা আইডি, নেম এগুলো আসলে পাবলিকলি ভিজিবল, এই ডাটাগুলো সমস্যা নাই। সমস্যা হচ্ছে আচ্ছা যে আপনার যে রোগ হয়েছে সেটা যেন অন্য কেউ না জানে আপনার অনুমতি ছাড়া। আচ্ছা 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 মেডিকেল হিস্ট্রি এটা স্যার। মেডিকেল হিস্ট্রি, আপনি কি ওষুধ খাচ্ছেন এটা যেন না জানে। হ্যাঁ, আপনার নাম তো হচ্ছে পাবলিকলি ভিজিবল, তাই না? ওকে, তাহলে কি বললো যে ইউ জাস্ট হ্যাভ টু ফাইন্ড দেম, মানে আপনার ডিফেক্ট থাকবে, এটা নিয়েই আসলে শুরু করতে হবে কাজ। ভুল করবেই, আর ভুলটা আমরা চেষ্টা করব যে খুঁজে রেকটিফিকেশনের জন্য। আবার চেষ্টা করবো আচ্ছা এই ভুলের পরিমাণটা বেশি কেন, কি করা যায় যাতে ভুল কমে যায়, ভুল কিভাবে কমানো যায়, তখন সেটা হয়ে যাবে কনস্ট্রাকটিভ কাজ। তো ফাইন্ডিং ডিফেক্টস, অনলি ফাইন্ডিং ডিফেক্টস যদি হয় তাহলে আবার ওই যে শকুনের মতো দৃষ্টি হবে। তাহলে শুধু ফাইন্ডিং ডিফেক্টস করলে আপনি হবে না, আপনি আপনি আসলে তখন শত্রুই হয়ে যাবেন, আপনি আপনাকে দেখতে পারবেন না, এটাই স্বাভাবিক। যখন আপনি তার ভুল যদি আপনি বের করে দেন তাহলে আপনাকে অপছন্দ করবে। আচ্ছা, ডু নট বিলিভ এভরিথিং ইউ আর টোল্ড বাই দ্য ডেভেলপার্স। এটা গোপনে বলেন, ডেভেলপাররা শুনলে আবার মাইন্ড করতে পারে। ডেভেলপাররা যাই বলে সেটাকে বিশ্বাস করা যাবে না। দিস ইজ দ্য প্রফেশনাল অ্যাটিটিউড। হ্যাঁ, আপনি এমন না যে আপনি তোমার বিশ্বাসই করেন, এরকম না। ব্যাপারটা হচ্ছে ডেভেলপার এসে যখন বলবে আপনাকে হয়ে গেছে কাজ, এভরিথিং ফিক্সড, আপনি যে ডিফেক্ট রিপোর্ট করেছিলেন সেটা ফিক্স করা হয়ে গেছে, ডোন্ট বিলিভ ইট, রাদার গো ফর টেস্টিং। আপনি বলবেন যে গ্রেট, ও চলো যে টেস্ট করে দেখি। উইদাউট টেস্টিং আপনি তার উপর ভরসা করে বাসায় চলে গেলেন, হবে না। পরে সে আপনাকে বলবে, যখন অ্যাকিউজ করবে তখন আপনি বলবেন স্যার ও তো বলেছিল যে টেস্ট করেছে, আর এইটুকু বললে কি ছাড় দেবে আপনাকে? হ্যাঁ, ও স্যার আমাকে বলেছিল, আমি বিশ্বাস করেছিলাম ওর কথা, এরকম কোনো মূল্য নাই। তার মানে আপনি প্রফেশনালি আপনি হ্যান্ডেল করতে পারলেন না ব্যাপারটা, আপনার উপর ভরসা করা যায় না। ম্যানেজমেন্ট ওই ডিসিশনই নেবে, আপনার উপর ভরসা করা যায় না। বুঝতে পেরেছেন? আমাদের এই যে নুসরাত চেনে, আমাদের যে ড্যাফোডিল ফ্যামিলির সিইও আছে না, সিইও, স্যার কি নাম? দেখছেন চাকরি কেমনে থাকবে নুসরাতের? ড্যাফোডিলের সিইও কে চিনে না? নুরুজ্জামান স্যার, নুরুজ্জামান স্যার এখনো চিনছে না, মানে বুঝছেন? কয়দিন পরে ভাইস চ্যান্সেলর কে ছিল, যাই হোক, তো উনি এই ইউনিভার্সিটি তৈরির অনেক আগে থেকে আছে ড্যাফোডিলে, প্রায় 35 ইয়ার্স সম্ভবত এরকম হবে। তো একবার ওনাকে অনেক আগে, ড্যাফোডিল ইউনিভার্সিটি তখন হয় নাই, ওনাকে মৎস্য ভবনের কাছে এক সিএনজি তে ওই যে ট্যাগ দেয় না, ট্যাগ দিয়ে ছিনতাই করেছিল। তো এটা এসে সবুর খানকে বলছে যে স্যার আমি তো এরকম বিপদে পড়ে গেছিলাম, আমাকে ছিনতাইকারী ধরছিল। তো সবুর খান এমন ভাবে তাকে কথা বলল, খুব কষ্ট পাইছে লোকটা। বলছেন জামান তোমাকে ছিনতাইকারী ধরতে পারে, তুমি আবার এটা এসে বলছো, মানে তোমাকে, তোমার উপর কেমনে আস্থা রাখি আমি যে তোমার যদি ছিনতাইকারী ধরে। তখন ভাষাটা বুঝে নাই, তখন রাগ হয়েছিল, পরে বুঝছে কি ভাষাটা, মেসেজটা মানে বুঝছেন? তুমি যদি নিজেকে সেভ না করতে পারো তোমার উপর এত বড় কোম্পানির দায়িত্ব কিভাবে দিই? তুমি সামান্য সিএনজিতে ছিনতাইকারীর কবলে পড়তে পারো, তুমি তুমি কতটা অসতর্ক তুমি বুঝোই না, তুমি মুভমেন্ট বুঝতে পারছো না, তোমাকে কোথায় থেকে সিএনজিতে উঠা উচিত
না কিভাবে আসতে হবে সেইটুকু তোমার চোখ কান খোলা নাই, আর তোমাকে দিয়ে আমি কোম্পানি চালাবো না। ভাষাটা বুঝছেন এবার? সো একজন টেস্টার কে ডেভেলপার বললো যে হ্যাঁ ফিক্স হয়ে গেছে, আর আপনি কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন বাসায় গিয়ে, পরের দিন ক্লায়েন্ট যখন কমপ্লেন করলো তখন আপনি বললেন স্যার ও তো আমি তো ওর কথা বিশ্বাস করেছিলাম। দিস ইজ, আপনাকে বলবে ইউর নাবালক তখন আপনি। স্যার ডেভেলপাররা তো নিজেরাও কাজ করার পরে একটা টেস্টের মধ্য দিয়ে কিন্তু যায়। তো কি হয়েছে? যে কাজ করে সে তো টেস্ট করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনাকে বিশ্বাস করতে কে বলছে? তাহলে আপনি আপনি কেন, ও তো টেস্ট করেই, তো আপনার চাকরি থাকার কথা। স্যার ডেভেলপার শুধু করে স্যার ইউনিট টেস্টিং, আর হচ্ছে ওরা শুধু পজিটিভ সিনারিওটা দেখে। এরপর স্যার যত বাকি যত রিলেটেড যা আছে সেগুলো স্যার বাকি স্কিল যারা আছে সেগুলো দেখি, তো দেখা যাচ্ছে যে হিউজ পরিমাণ আমরা ডিফেক্ট পাই ওই অনুযায়ী। তো ডেভেলপাররা মাঝে মাঝে, যাই হোক স্যার আপনি যে সিনারিও গুলো বলছেন এগুলো তো আমরা স্যার বাস্তবে আমাদের সাথে মিলে যাই। তো ওই যে স্যার ডেভেলপার অনেক সময় খেপে যায়। হ্যাঁ, তো আপনি ভুল ধরার প্যাটার্নটা হচ্ছে অন্যরকম একটা জিনিস। খেপবে না, যে খেপে যায় না তার মানে বুঝতে হবে যে আপনার অ্যাটিটিউড ঠিক নেই। স্যার হ্যাঁ, আপনি অন্য জায়গায় ভুল ধরবেন না, নিজেকে দেখবেন আগে আয়নাতে, যে আপনার উপরে কেন রাগ করলো, হোয়াট ইজ মাই ফল্ট। আমাকে দেখতে হবে যে আচ্ছা আমাকে আমার সাথে এরকম আচরণ করলো কেন। আপনি একটু অ্যানালাইসিস করে দেখেন যে আসলে হোয়াট ইজ মাই ফল্ট। এটা যদি করতে পারেন তাহলে আপনি খুব দ্রুত উন্নতি করবেন নিজের পার্সোনাল অ্যাট্রিবিউটস গুলা। হ্যাঁ, আমাকে ওই আপনাদের বলছিলাম কিনা একবার আমাকে ভাড়াইটা খুন করতে আসছিল। জি স্যার। স্যার বলছিলেন। বলছিলেন। জি স্যার। হ্যাঁ, তো কিন্তু সে কিন্তু আমার কি বলে কি বলে আমার আমার কিন্তু সিকিউরিটি এনশিওর করে গেছে সে উল্টা, যাতে আমার আর কেউ ক্ষতি না করতে পারে, তাই না? তো তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনি কিভাবে ইউ হ্যাভ টু কনকোয়ার। আমি কিন্তু একটা ভাষা বলেছিলাম আজকেই, পাথরে ফুল ফোটানো যায়, পাথরে ফুল ফোটানো যায়, বুঝতে পারছেন? এখন একটা কথা বললে আপনারা হয়তো কতটুকু কিভাবে নেবেন জানি না। এরকম সিনারিও কোনোদিন দেখছেন? ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ২ হাতে ২ টা ডাব নিয়ে আসতেছে, আমি বসে আছি এক জায়গায়, আমার জন্য ডাব নিয়ে আসতেছে। চিন্তা করতে পারেন? হুম? নুসরাত তো মনে হচ্ছে চেয়ার থেকে পড়ে যাবে এখন শুনলেই মনে হচ্ছে, না এরকম? স্যার স্যার ওইরকম সিচুয়েশনই হচ্ছে শোনার পর। আহা- আমাকে আমি 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 ওনার সাথে গলফ খেলতে গেছি কুয়ালালামপুরে। হ্যাঁ, তো এই কথা শুনে অনেকে ইউনিভার্সিটির অনেকে ভয়ে আতঙ্কে গ্রস্ত হয়ে গেছে যে কিভাবে সম্ভব। তো এটা কিছু না, এটা হচ্ছে যে ইউ হ্যাভ টু কনকোয়ার দ্য সিচুয়েশন। আমাকে কিন্তু ওই একদম কোম্পানির চিফ থেকে শুরু করে একদম নিচের লেভেল লোকজন পছন্দ করে, বিকজ আমি অ্যানালাইসিস করি নিজেকে আগে। আমি যেখানে যাই, আপনি ওই ড্যাফোডিলের যত সিকিউরিটি গার্ড আছে আমাকে চেনে, পিয়ন পর্যন্ত আমাকে চেনে, আমি গেলেই ছুটে আসে। এখনো কত বছর হয়ে গেছে। অবশ্য নতুন গুলা যেগুলো চেনে না তারা আসে না, তারা জানে না। তো এই যে মানে আপনাকে ডেভেলপার খারাপ দৃষ্টিতে ঝগড়া করবে বা আপনার সাথে খারাপ ভাবে আচরণ করবে, এটা কেন? কারণ আপনি ঠিকভাবে উপস্থাপন করতে পারেন না, আপনি দায়িত্ব নিয়ে করতে পারেন না, আপনি তাকে তাকে আপনার ছোট ভাইয়ের মতো চিন্তা করাতে পারেন নাই। আপনি তাকে মারবেন কিন্তু সে আপনার মার খেয়েও সে আপনার কাছে আসবে, এইরকম পরিবেশ তৈরি করতে হবে। বুঝতে পারছেন? যে আমি আমি এখন যেখানে আছি, আমার টিমের 80% লোক আমাকে পছন্দ করছে মাত্র কয় মাসে, 2 মাস হয়েছে। 80% লোক। বুঝতে পারছেন কি করছি আমি? সো এই জিনিসগুলো জানতে হবে। আপনাদের বলেছিলাম একজন ডাক্তার
কত কষ্ট দেয় একজন পেশেন্টকে, কিন্তু সে ডাক্তারকে কি অপছন্দ করে? করে না। অথচ আপনি একটু ভুল ধরেছেন, তার জন্য আপনাকে এত অপছন্দ করে। কারণ কি? That is your problem. One must not get frightened by the fact that স্যার বলেন। নামাজের ব্রেক দিলে ভালো হয় স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা 9টার সময় আসতেছি না? জি স্যার। ওকে, ইস ভিডিওটা পজ করার মতো অপশন থাকতো। স্যার আপনি আসলে গুগলে মানে বলে এটা কোনো ইয়া করা যায় না? গুগল তো বলে আমার নতুন ফিচার অ্যাড করা বা এরকম কিছু। মানে এটা সহজ একটা বিষয় না, একটা বাটন বামপন্থী যেটা বলে, হ্যাঁ। হ্যাঁ, এটা পজ করে দিতাম, এরকম হয়ে থাকতো। ওইখান থেকে আবার রিজিউম করা। ওদেরকে পরামর্শ দিতে হবে। ফেসবুক মাঝে মাঝে আমার কাছ থেকে ইয়ে নাই, মানে পার্সোনালি আমার কাছে পাঠায় যে এক্সপার্ট অপিনিয়ন। এক্সপার্ট ওপিনিয়ন নেয়, এবং আমি দেখছি যেগুলা দিই সেগুলা আস্তে আস্তে তারা একসেপ্ট করছে। ঠিক আছে, তাহলে আমরা 9টার সময় আসতেছি ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।